শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমরাও মোটামুটি ভালোই আছি আর সুস্থ আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি দেখো, আশা করি ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রোজকারের মতন আজকেও আমি চলে এসেছি ছাদে একা একা একটু টাইম কাটানোর জন্য। মানে টাইম কাটানো ঠিক বলা চলে না, একটু হাঁটাহাঁটি করার জন্য। সকালের দিকটা আমি ওই ছাদে 4-5টা পাক মেরে নিই, ব্যাস ওতেই এনা। আর আমার যা চেহারা, হাঁটাহাঁটি না করলেও কিন্তু চলে যায়। সবসময় যে চেহারার জন্য হাঁটাহাঁটি করতে হয় এমনটা না, কখনো মনটাও ভালো থাকে হাঁটাহাঁটি করলে। তো চেহারার কারণে আমি হাঁটাহাঁটি করি না, নিজের মনটাকে ভালো রাখার জন্য আমি একটু হাঁটাহাঁটি করি। ক্যামেরাতে আমাকে কেমন কি দেখায় আমি সত্যিই জানি না। তোমরা অনেকে বলছো দিদিভাই তুমি বিয়ের পর মোটা হয়ে গেছো। অ্যাকচুয়ালি এটা কোনো দিনও সম্ভব না। তোমরা যদি আমাকে সামনে থেকে দেখো তাহলে তোমরাই তখন আবার আমাকে বলবে তুমি এত রোগা, ক্যামেরায় দেখে তো বোঝা যায় না। এটা কিন্তু একদম চরম সত্যি কথা। আমি জানি না এবার সবার সঙ্গে তো আমার সঙ্গে সামনাসামনি দেখা হওয়া সম্ভব না, কিন্তু আজ পর্যন্ত যারা যারা আমাকে ক্যামেরায় দেখার পর সামনাসামনি দেখেছে সবার মুখে আমি এই কথাটাই শুনেছি, তোমার ক্যামেরার চেহারা আর সামনাসামনি চেহারা তো অনেক পার্থক্য, তুমি এত রোগা, ক্যামেরাতে তো বোঝাই যায় না। যাই হোক, এইদিকে দেখো, তারপরে ছাদ থেকে নিচে নেমে এসে রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে একবারে উপরে চলে এসেছি। আর এসেই কালকে রাতে বাবা আমাকে টাকা দিয়েছিল ভান্ডারে ফেলার জন্য, তো সেটা আর কালকে রাতে ফেলা হয়নি, তাই এখনই ফেলে দিলাম। আর একটা 20 টাকার নোট ফেললাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো জানি না কবে আমার এই ভাড়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ইচ্ছা আছে এই ভাড়ে যত টাকা জমবে সেটা দিয়ে আমাদের উপরের যে ঠাকুরঘরটা রয়েছে সেটাকে সারানো হবে। জানি না কেমন কি টাকা জমবে না জমবে, সেই জন্য আমরা চেষ্টা করি একটু বড় নোট ফেলার। খুচরো ফেললে তো খুব তাড়াতাড়ি ভরে যাবে, সেই জন্য খুচরো কয়েনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আগে অনেকগুলো খুচরো ফেলতাম, এখনও ফেলি কিন্তু কম। এখন বরাবরই ওই নোটটা ফেলার চেষ্টা করি, হয়তো একদিন কিংবা 2 দিনে মিলে 100 টাকা এরকম ফেলার চেষ্টা করি। যাই হোক, কবে যে মা লক্ষ্মীর ভাতটা একদম পুরোপুরি সম্পূর্ণ হবে জানি না, যেদিন হবে সেদিন তো অবশ্যই তোমাদের সামনে আমি ওই ভাতটাকে ভাঙবো আর কত হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব। তারপরে এই যে দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে সবার প্রথমে আগে চাটাকে গরম করে নিয়ে একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি চাউমিন। সকালবেলায় বাবা 1 প্যাকেট চাউমিন আর 3টে ডিম নিয়ে এসেছিলো, তার মধ্যে আমি 2টো ডিম কেবল দিয়েছি, 3টে ডিম লাগবে না। আর পুরো প্যাকেটটাও আমি করিনি, অল্প একটু রয়েছে, দিয়ে দিলে অবশ্য হয়ে যেত। ভাবলাম হয়তো অনেকটা হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, ওটুকুনিও লেগে যেত। তো এখন আমি চাউমিনটা করে নিচ্ছি। আর ডিমটা আমি এখনও পর্যন্ত ভাজিনি, কারণ মা ডিম দেওয়া খায় না বা ডিমের কড়াইয়েও খায় না। আমার মা কি করতো, মানে ওই বাড়ির মা হচ্ছে আগে আমাকে ডিম ভেজে দেয়, মানে ভেজে নিয়ে তুলে নিয়ে কড়াইটা ভালো করে মুছে নিয়ে তারপরে চাউমিন করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু মা বললো যদি আগে ডিম ভাজা হয় তাহলে আমি আর খাবো না, সেজন্য আমি কি করলাম, ডিমটা থাক পরে ভেজে নেবো, আগে চাউমিনটা করে নিই। তো চাউমিনটা হয়ে গেলে মাকে দিয়ে দেবো, আর তারপরে আমি ডিমটা ভেজে পরে মিশিয়ে নেবো উপর দিয়ে, এটাই করবো ভেবেছি। সেই মতন এই যে দেখো চাউমিনটা বসিয়েও দিয়েছি। আর প্রায় শেষের দিকে, কড়াই একটু লেগে যাচ্ছিলো, কেন লাগছিল আমি জানি না, কখনো কখনো হয়। কিন্তু একটা জিনিস দেখছি, চাউমিনটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো ঝরঝরে, কোথাও গায়ে লেগে যাওয়া বা ল্যাদ করছে এমনও না, একদম সুন্দর ঝরঝরে হয়েছে। একটু আধটু এক জায়গায় কেবল লেগে যাচ্ছিল, কিন্তু বাদ বাকিটা একদম দেখো, তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু হলুদ ইউজ করিনি, তাও খুব সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, এই যে দেখো চাউমিনটা হয়ে গেছে, চাউমিনটা নামিয়ে নিলাম। আর মার জন্য এবার একটু তুলে দিয়ে দেবো, আর বাদ বাকিটা আমরা আমাদের মতো ঠিকঠাক করে নেব। এখনও ডিমটা যেহেতু আমার ভাজা হয়নি, তো মাকে পুরো আলাদাভাবে তুলে দিয়েছি। এবার এই যে দেখো ডিমটাকে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ডিমটাকে উপর দিয়ে মিশিয়ে নেব। আর এর সঙ্গে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার তো কাঁচা পেঁয়াজ কুচি না ছাড়া চলেই না। চাউমিন মানে কাঁচা পেঁয়াজ থাকবে না, এটা তো হতেই পারে না। আর সস, যদিও আমি শসা এগুলো না দিলেও চলবে, কিন্তু চেষ্টা করি একটু সস আর কাঁচা কিছু পেঁয়াজ কুচি দেওয়ার, তো ওগুলো দিলে আমার আর কিছু দরকার পড়ে না। সস যদি নাও থাকে, কাঁচা পেঁয়াজ কুচি তো আমার লাগবেই লাগবে। এই যে দেখো উপর দিয়ে ছিটিয়ে নিলাম। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার চলে এসেছি রান্না বান্নার পর্বে। আর আজকে মোটামুটি সমস্ত কাজবাজ আমিই করার চেষ্টা করছি, শুধু আজকে বলে না, সকালের যদি কোনো কিছু ব্রেকফাস্ট বানানোর থাকে সেটাও আমি করি। চাটা আমি করতে পারি না, কারণ বাবা অলরেডি অনেক সকালে ওঠে, তো সকাল সকাল মা মানে আমার পাশ থেকে উঠে গিয়ে চাটা করে নেয়, আমি রাতের চাটা করি। আর এমনি যদি কোনো ব্রেকফাস্ট বানানোর থাকে সেটা আমি বানিয়ে দিই, প্লাস সবজি কাটা সেগুলো সব কিছু আমি করি। যদি চিকেন বলো, ডিম বলো বা আলু ফুলকপি বলো, যে কোনো মানে আলাদা
আলাদা যদি কোনো তরকারি হয় সেগুলোকে আমি রান্না করার চেষ্টা করি, কিংবা বিরিয়ানি, ফ্রাইড রাইস, এগুলো সব কিছু আমি করি। তো দেখতে পেলে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, মা বসিয়ে দিয়ে গেছে চাল ধুতে। ভাত বসানো বলতে সবে জলটা ফুটেছে, আর একদিকে আমি দুধটা একটু জাল দিয়ে নিলাম, রেখে দিয়েছি। তারপর এবার আমি বসে পড়েছি সবজি কাটতে। আর আজকে কি কি সবজি হবে দেখতেই পাচ্ছ। এখন আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি, ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা নামে চেনো। আর হবে ওই যে একটা ঝিঙে কাটবো, আর আলু, মানে ভেন্ডি, ঝিঙে, আলু, পটল এগুলো দিয়ে একটা রসা রসার তরকারি হবে। আর হবে পটলের লোতে, সেটা একটা ভাজা মতন যাই হোক কিছু করবে। এই দুটো তরকারি বললাম, দুটোর মধ্যে আমি একটাও খাই না, তাই এই তরকারিগুলো আমার জন্য না, আমার জন্য হবে চিকেন। প্রায় দিনই আমার চিকেন হয়, সে এখানে হোক আর ওখানে হোক, যেখানেই হোক না কেন আমার জন্য অল্প একটু হলেও বাবা চিকেন এনে দেয়। বাড়িতেও সেম, কারণ আমি একটু বলে না চিকেন প্রেমী। আমার মাছও অতটা ভালো লাগে না, যদি কাটা মাছ মানে বড় সাইজের মাছ হয় সেক্ষেত্রে আমি পেটিটা খাই, ছোটো মাছ খেতে একদমই ভালোবাসি না। তো এইদিকে দেখো আমি সবজিগুলোকে সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। এখনও পটলের লোতেটা কাটা হয়নি, তো এই যেটা কাটছে এটা কাটতে কিন্তু আমার খুবই টাইম লেগেছে, একদম জিরে জিরে করে কাটতে বললো মা আমাকে। আর এটা আমি ফার্স্ট টাইম কাটছি। আর তেতো জিনিসটা আমি একদমই খেতে ভালোবাসি না। তেতোর মধ্যে শুধুমাত্র উচ্ছে বা করলা যেটা বলে না কেন ওটা একটু ভাজা খায়, আলু উচ্ছে ভাজা, ওটা একটু ভালো লাগে। তাছাড়া আদার্স কিছু আমি খাই না। কিন্তু আমার শ্বশুর মশাই এত পরিমাণে তেতো খেতে পারে, আমাকে সেদিন বলছে তুমি আমাকে যত ইচ্ছা তেতো দাও, আমি নিম পাতা দিয়েও ভাত খেয়ে নেব। দেখতে পেলে কত সুন্দর জিরে জিরে করে আমি পটলের লোতেটাকে কেটেছি। ওগুলো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, মানে মা মোটামুটি ভাত সবজি দুটো করে দিয়ে গেছে। এবার আমি চিকেনটা রান্না করতে বসেছি। চিকেন রান্না হয় আগে বাবা করতো, যখন আমি জানতাম না, কিন্তু এখন তো আমি শিখে গেছি তাই আমিই করছি। এই যে দেখো, রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো তাহলে বুঝতে পারবে। একজনের একটা কমেন্ট আমার চোখে পড়লো, তার খুবই মাথা ব্যথা হচ্ছে আমার কাজ করা নিয়ে। মানে তার চিন্তা ভাবনা যে আমরা শ্বশুরবাড়িতে বসে, মানে আমি শ্বশুরবাড়িতে বসে ভিডিও করে খাচ্ছি, কোনো রকম কাজকর্ম তো কিছু করি না, তো এগুলো কি তোমার কোনো কাজ বলে মনে হচ্ছে না? আর আমি কি কি কাজ করি না করি আমি কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখনই বলে দিয়েছিলাম। মানে এদের মতে একটাই ব্যাপার যে কাজ করলে তবেই নাকি বাড়ির লক্ষ্মী বউ হওয়া যায়, এরকম ব্যাপার। তোমাদের মেন্টালিটি তোমাদের মতন, আমাদের মেন্টালিটি আমাদের মতন। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে সেভাবে কোনো কাজ নেই, তোমরা জানোই, কারণ এখানে গরু বাছুর বা ছাগল এসব কোনো কিছুই নেই। বিশেষ করে এমনি আমাদের বাড়িতে, বাঙালি বাড়িতে বলো বা গ্রামের পরিবেশে, গরু থাকলেই তো একমাত্র বেশি কাজ হয় বাড়িতে, কিন্তু আমাদের এখানে সেসব নেই, আমার বাড়িতে তো ছিলই না। তো কাজ বলতে আমাদের এগুলোই কাজ, রান্নাবান্না করো, খাও দাও, এগুলোই। আর তোমাদের কি মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে কি প্রায় মনে হয় 10-12 বছর হয়ে গেছে আমি কোনো কাজ করি না, এমনটা মনে হচ্ছে? সবে 3-4 মাস হলো আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? তাও আমি মনে করি আমি যতটুকু কাজ করি না একটা নতুন বিয়ে হওয়া বউয়ের তুলনায় অনেকটা বেশি। কারণ তোমরা দেখেছো আমি কোনো সময় বসে থাকি না, ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে, সবজি কাটা থেকে শুরু করে, চিকেন বলো রান্না করা, সন্ধ্যাতে চা করা, ঘর মোছা, সব কিছু কিন্তু আমি করি। এরা কিছু কিছু মানুষ এমন কমেন্ট করছে মনে হচ্ছে আমার 10 বছর বিয়ে হয়ে গেছে আমি এসে কোনো কাজই করি না। আজব ব্যাপার স্যাপার। ভাই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এদের হচ্ছে সেই রকম ব্যাপার। দেখো আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে তুমি কাজ করলে তবেই লক্ষ্মী বৌমা হতে পারবে, এমনটা কিন্তু না। কারণ কাজ করলেও আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসবে, না করলেও ভালোবাসবে। তবুও আমি চেষ্টা করি, আমি নিজে যতটুকু পারার আমার নিজের ভিডিও এডিটিংয়ের সময়টুকু বাদ দিয়ে আমি চেষ্টা করে যাই নিজের মতন কাজগুলোকে সামলানোর। সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাও। তো যাদের এত মাথা ব্যথা আমার কাজ নিয়ে, তো তাদেরকে বলে দিই এই মাথা ব্যথাটা অন্তত আমার শ্বশুর শাশুড়ির হওয়া উচিত, তোমাদের না, যে তার বৌমা কাজ করছে কি করছে না। তাই এত ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে কি কোনো লাভ আছে? লাভ নেই। যখন আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই তোমাদের কিসের এত মাথা ব্যথা? আর আমি কিন্তু বসে থাকি না, সেটা তোমরা দেখতেই পাও। যাই হোক, যে যার মানে মুখে তো হাত দেওয়া যাবে না মানুষের, যার যেটা মন সে সেটা বলেই যাবে। রান্না বান্না সেরে বসেছিলাম, তখন আমাকে সামনের বাড়ির একটা আমার ননদ হয় হিসাবে সম্পর্কে, যেহেতু আমাকে বৌদি বলে, তোমাদের দাদাভাইকে দাদা বলে, তো আমাকে বললো বৌদি চলো ঘুরে আসি। আগের দিন মা যাকে ডেকে এনে দিয়েছিল আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য, তো সে আর আমি বেরিয়ে এসেছি। এবার এই যে দেখো একদম বাড়ির কাছে যে স্টেশনটা, শর্টকাট মেরে চলে এসেছি। তো এই যে দেখো, আর আমি না বুঝতেই পারিনি, একটা রিলস বানিয়েছি, হঠাৎ পিছনে তাকিয়ে দেখছি ট্রেন আসছে। তো তখন তাড়াতাড়ি করে ওকে আমি বলছি গান সিলেক্ট করার তো টাইম নেই, তুমি তাড়াতাড়ি করে ক্যামেরা অন করো, একটা ছোট্ট ক্লিপস নিয়ে নিই। আর এত
পরিমাণে গাইস হাওয়া ছিল, মনে হচ্ছিল ট্রেনের হাওয়াতে আমাকে ফেলে দেবে। তার জন্য আমি ওকে বলছিলাম সরে যাও সরে যাও, মানে সেটা নিজে ফিল করতে পারছিলাম কি পরিমাণে হাওয়া লাগছিল। যাই হোক, তারপরে ট্রেন চলে যাওয়ার পরে আর একবার ট্রেন গিয়েছে ওই পাশের লাইনটা দিয়ে। তো আমি একটা রিলস নিয়েছি, সেই রিলসটা তোমরা দেখেছো, যদিও আমি গান শুনতে পাইনি। আর হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে আসার পর রাস্তায় এসে আমি দেখলাম আমার শাড়িটা একটু উঁচু করে পরা হয়েছে। তখন কি করব বলো, আমি তো আর রাস্তাতে শাড়ি ঠিক করতে পারি না। কিন্তু আমি বাড়িতে থাকতে অতটা খেয়াল করিনি আমার শাড়িটা কেমন পরা হয়েছে না হয়েছে, যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছিলাম। ও আমাকে বলার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে শাড়ি পরে নিয়েছি, যেহেতু আমি নাইটি পরেছিলাম। তো তারপরে বেরিয়ে এসে দেখছি আমার শাড়ির কুচিটা একটু উঁচু হয়ে গেছে এক সাইডে। কোনো ব্যাপার না, এটা আমি দেখেছি, আমি জেনে শুনে নিশ্চয়ই এই ভুল কাজটা করবো না। বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমার চোখে নজর পড়লো। তো কি করব বলো, তোমরা অনেকে কমেন্টস করেছো, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমি তখন রাস্তাতে চলে এসেছি। যাই হোক, এরপরে যখন যাব তখন দেখে শুনে বেরোবো, কি আর করা যাবে। এখানে কিছু রিলস বানিয়ে নিলাম, ভীষণ সুন্দর রিলস বানানো হয়েছে। এখানে এত সুন্দর জায়গাটা লাগছিল, আর এই যে সূর্যটা যখন ডুবে যাচ্ছিল সেটা দেখতে আরোই সুন্দর লাগছিল। তো এবার হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব। ওই দূরে যেখানে তোমাদের দাদাভাই ভিডিও বানিয়েছে ওই জায়গাটা না একটা ব্রিজ মতন হয়েছে, যদিও এর আগে আমি কখনো যাইনি। আগের দিনে আমাকে বলছিল বৌদি আর একদিন আসবো, সেদিন ওই ব্রিজটাই যাবো। তো বললাম ঠিক আছে। তাই আজকে এই যে দেখো বেরিয়ে এসেছি, আজকে ওই ব্রিজটার কাছে যাব। এই পার থেকে ওই পারে যেতে হবে আগে। তো আমার হাঁটতে হাঁটতে হাঁপ লেগে গেছে, তাই একটুখানি বসে পড়েছিলাম। আর তোমরা আমাকে বারবার বলছো দিদিভাই তোমার ভিডিও কে করে দিচ্ছে বা কার সঙ্গে ঘুরতে যাচ্ছ। তোমাদেরকে তো আমি বলেছি আমার বাড়ির সামনে একজন রয়েছে, সম্পর্কে আমার ননদ হবে, তো ওই যাচ্ছে আমার সঙ্গে। তোমরা বলছো ক্যামেরায় আনার জন্য, দেখো ক্যামেরাতে আসা না আসাটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো কাউকে ফোর্স করতে পারি না, না তো কারোর কিছু প্রবলেমও থাকতে পারে। সবাই তো ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না, বা সবার ফ্যামিলিও ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না, তার জন্য আমি আনি না। আর আগের দিন ভিডিও করতে গিয়ে আমি ওকে দেখলাম ক্যামেরা দেখে লুকাচ্ছে, ঠিক কেয়ার মতন। কেয়া যেমন আগে করতো, ক্যামেরার সামনে বার করলে লুকিয়ে পড়তো। তারপরে ও যখন নিজের রিলস বানাতে থাকলো তখনও ক্যামেরার সামনে আসে। তো ও যদি কখনো ক্যামেরার সামনে আসতে চায় আমি নিশ্চয়ই নিয়ে আসবো, আর তোমাদেরকে দেখাবো কি আমার ভিডিওগুলো করে দেয়। তবে বলে দিই, ও হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে পড়ছে। সত্যি কথা বলতে এখানে এসে আমি একদম দারুণ একটা ক্যামেরা ধরার লোক পেয়ে গেছি। বাড়িতে যেমন আমার কাছে কেয়া ছিল, এখানে আসার পর আমি কেয়াকে কিন্তু প্রচণ্ড মিস করতাম। এমনি যা করতাম না করতাম, কিন্তু যখনই আমার ক্যামেরা ধরার কথা আসতো না তখনই আমার কেয়ার কথা মনে পড়তো। ইস, বাড়িতে কত সুন্দর, কেয়াকে যখনই ফোন করতাম চলে আসতো। এখানে আমার এমন কেউ নেই। তো এখন আমি ওকে পেয়েছি, তো ভীষণ মানে আমার হেল্প করেছে। বলছে বৌদি এখানে রিলস বানাও, ওখানে রিলস বানাও, বিভিন্ন জায়গা দেখিয়ে দিয়েছে। আর এই জায়গাটা যে এত সুন্দর, এখানে না আসার পরে বুঝতে পারছিলাম না। এই যে দেখো তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, চারিদিকে কাশফুল, আর এই যে ব্রিজটা একদম নিউ হয়েছে শুনলাম। তো এখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম না, আমার কিন্তু পায়ের তলা শিরশির করছিল, অনেকটা হাইটে তো, আর নিচ দিয়ে জল ছিল, তার জন্য ভয়ে আর বেশি দূর যেতে পারিনি। আর ওকে বলছিলাম যেন আমার ফোনটা ফেলো না, আর ও বলছে বৌদি তুমি যেন আমার ফোনটা ফেলো না। আমি সত্যি কথা বলতে রিলস বানাতে গিয়ে কখনো খেয়ালও থাকে না, হাত ফসকে যদি পড়ে যায় পুরো শেষ। তো সেই ভয়ে যাই হোক ওখানে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, সেই বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয় ঠিক সেই রকম আমার অবস্থা। আর এই যে সন্ধ্যা লাগতেই চললো, এবার আমাকে বাড়ি যেতেই হবে, নয়তো সন্ধ্যা লেগে যাবে। যদিও বাড়ি থেকে খুব একটা দূরে নেই। চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।